সেঞ্চুরি খেলা হবে, এখানে আসলে কতটা অ্যাডাপ্টেশন হবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের, সেটা একটা বড় চ্যালেঞ্জ। মাশরাফি নিজেও কিন্তু প্রেস মিটে সেই কথাটাই বলেছেন। রাকিব, সাইদ ভাই রয়েছেন স্টুডিওতে, তিনি একটা প্রশ্ন আপনাকে করবেন। রাকিব, আমার আসলে দুটো প্রশ্ন। একটা হলো যে দেখা যায় যে ইংল্যান্ডের মাটিতে যখন ইংল্যান্ড ইন্ডিয়া খেলা হয় তখন কিন্তু অ্যাটলিস্ট নয়েজ ক্রিয়েশনে ইন্ডিয়ান সাপোর্টাররা, প্রবাসী ভারতীয় যারা আছেন তারা ইংলিশ সমর্থকদের বিট করেন। তো বাংলাদেশের অনেক প্রবাসী আছেন, আমরা জানি যে টিকিটও, এই ম্যাচের টিকিটও দ্রুত বিক্রি হয়ে গেছে। বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের এই ম্যাচ নিয়ে আগ্রহ, আমরা জানি বাংলাদেশ থেকে অনেক গেছেন, আপনার মিডিয়া কন্টিনজেন্ট প্রবাবলি হাইয়েস্ট নাম্বার অফ জার্নালিস্ট গেছেন, প্রবাবলি হয়তো ইন্ডিয়া হয়তো একটু বেশি থাকতে পারে। এটা হলো একটা প্রশ্ন যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই ম্যাচটা নিয়ে এক্সপেকটেশনটা কোন লেভেলের। আরেকটা হলো যে ফিল্ডিংটা, মানে যেটা আমরা খুব ইনকনসিস্টেন্ট দেখি, বাংলাদেশ দল ব্যাটিং বোলিং কিন্তু গত 2 বছর মোটামুটি কনসিস্টেন্সি আছে, বাট ফিল্ডিংটা একটা মেজর ফ্যাক্টর কিনা বাংলাদেশ দল এই ফিল্ডিং এর ব্যাপারে আপনি প্রস্তুতি দেখছেন গত 2-3 দিন ধরে, তাদেরকে একটু উদ্যোগী মনে হচ্ছে কিনা ফিল্ডিং এ? প্রথম প্রশ্নের জবাব যেটা তারেক ভাই, সেটা হচ্ছে সাইদ ভাই, সেটা হচ্ছে শুরুতে যেটি বলা হচ্ছিল যে এই ম্যাচের টিকিট সোল্ড আউট। এই ম্যাচটা দেখার জন্য আসলে ব্রিটিশদের মধ্যে তো একটা তীব্র আগ্রহ আছে, কারণ দুটো আইসিসি ইভেন্টে তারা মিস করে গেছে, বাংলাদেশের কাছে হেরেছে, যে কারণে তাদের একটা ক্রাউডের একটা ব্যাপার তো থাকেই, যে কারণে টিকিট অনেক আগে সোল্ড। এখন কিন্তু কিছু টিকিট আবার ব্ল্যাক মার্কেটে পাওয়া যাচ্ছে, এবং আমার মনে হয় যে 24,600 হচ্ছে এই ওভালের ধারণ ক্ষমতা। হয়তো রেশিওটা 60-40 হতে পারে, এবং আপনি নিজে ইংল্যান্ডে অনেক ম্যাচ কভার করেছেন, ইংল্যান্ডের টিপিক্যাল দর্শকদের সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। তো আমাদের 40% ক্রাউডও যদি ওভালে কালকে থাকে, 60% কে ছাপিয়ে এটা 100% পর্যন্ত চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না, এটা অন্তত আমি বিশ্বাস করি। 2 নম্বর ব্যাপার যেটি, সেটি হচ্ছে যে আমাদের ফিল্ডিং। আমি গ্রাউন্ড ফিল্ডিং এর কথা বলবো, যে আগামী কালকের ম্যাচে মাশরাফি বিন মুর্তজা একটা কথা বলেছেন, 3টা ডিপার্টমেন্টে ভালো করতে হবে, খুব সুন্দর একটা স্টার্ট পেতে হবে, একই সঙ্গে কনসিস্টেন্টলি একবার 100 ওভার্সে যে ব্যাটিং করুক, যে বোলিং করুক, যে ফিল্ডিং করুক, তাদের সবাইকে শতভাগ পারফর্ম করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আসলে ম্যাচের ফল নিজেদের পক্ষে আসলেও আসতে পারে। আপনি জানেন যে ওভালের আউটফিল্ড কিন্তু খুব ফাস্ট, ক্যাচ তো ধরতেই হবে, একই সঙ্গে 2-4টা বাউন্ডারি সেভ করার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। এবং নিশ্চয়ই এটা নিয়ে হাথুরু সিংহে কাজ করেছেন, আগের দিনও ইন্ডিয়ার এগেনস্টে অনেকগুলো ফিল্ডিং মিস হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কাজ হয়েছে, এবং তার একটা রিফ্লেকশন আমরা নিশ্চয়ই এই ম্যাচে দেখবো, এটা আমরা এক্সপেক্ট করছি। সাইদ, রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সাইদ ভাই, রাকিবের কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে গ্রাউন্ডস ফিল্ডিং নিয়ে কিছু কাজ হয়েছে, বা মাশরাফি নিজে তাগিদ দিয়েছেন যে আসলে 3 বিভাগে জ্বলে উঠতে হবে। আপনি বোধহয় যে 2টি প্রস্তুতি ম্যাচ এবং শেষ আয়ারল্যান্ড সিরিজে 2টি প্রস্তুতি ম্যাচের কথাই বলেছেন, 8-10টি ক্যাচ পড়েছে, সেটাই বোধহয় শুধু সেটা না, আপনি ট্রাই নেশনে দেখেন এবং আরেকটু পিছনে গেলে নিউজিল্যান্ড সিরিজ, মানে আপনি বাংলাদেশ দলের এই একটা জায়গায় আপনি ব্যাটিং বোলিং দেখবেন যে মোরলেস কনসিস্টেন্ট। ফিল্ডিংটা যেদিন ভালো হচ্ছে, বেশ ভালো হচ্ছে, আমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডিং সাইড বাংলাদেশ। এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডিং সাইড বলতে আমরা জানি সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এরা এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডিং সাইড। বাংলাদেশ সেই লেভেলে যেতে পারেনি, যেতে অনেক পরিশ্রম করতে হবে। বাট আপনি বেসিক যেটা, সেই বেসিক গুলোতে আপনি দেখবেন প্রচুর ঘাটতি। শুধু ক্যাচ মিস না, কিন্তু ক্যাচ মিস হয় কি, একটা ব্যাটসম্যানকে লাইফ দিচ্ছেন, বাট আপনি যদি গ্রাউন্ডে আপনি 20টা রান সেভ করতে পারেন আউটফিল্ডে, সেটা কিন্তু বিরাট হেল্প করে। এই জায়গাটায় বিরাট ঘাটতি আছে বাংলাদেশের, এবং আপনি এই বড় ইভেন্টে বড় দলের সঙ্গে আপনার ডিফারেন্স কিন্তু, আপনি ব্যাটিং বোলিং র্যাঙ্কিং এ পিছিয়ে আছেন, আপনার র্যাঙ্কিংটাই সেটা প্রমাণ করে। বাট আপনি ফিল্ডিং এ যদি একটু পুশ করতে পারেন, সেই যে ব্যাটিং বোলিং এর যে ঘাটতিটা, সেটা অনেকটা ওভারকাম করার সুযোগ হয়। বাংলাদেশ, আমি ব্লান্টলি বলতে পারি যে বাজে ফিল্ডিং করে বা অর্ডিনারি ফিল্ডিং করে কোন ম্যাচ জিততে পারবে না এই টুর্নামেন্টে। ধন্যবাদ সাইদ ভাই। আমরা একটু হেড টু হেড দেখাই দর্শকদেরকে যে এখন পর্যন্ত বাংলাদেশ ইংল্যান্ড যে লড়াই, সেই লড়াইয়ের রেজাল্ট কি। এখন পর্যন্ত 19টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, 4টি ম্যাচ জিতেছে, ইংল্যান্ড 15টি ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ টাই বা পরিত্যক্ত হয়নি, অর্থাৎ 15-4 ব্যবধানে কিন্তু বাংলাদেশ পিছিয়ে। কিন্তু সাম্প্রতিক যে 7টি লড়াই, সেটি একটু দেখার রয়েছে সাইদ ভাই, আমরা একটু সেই 7টি লড়াই দেখি। সবশেষ যে 7টি লড়াই, অর্থাৎ প্রথম 12টা ম্যাচে টানা ইংল্যান্ড জিতেছিল, পরের যে 7টি ম্যাচ সেখানে কিন্তু বাংলাদেশ 4টি ম্যাচ জিতে, অর্থাৎ সমস্ত যে জয়, 4টি জয়, 4টি এসেছে সবশেষ 7টি ম্যাচে, সেখানে ইংল্যান্ডের জয় 3টি, অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখানে আপার হ্যান্ড, অর্থাৎ সাম্প্রতিক যে লড়াই সেখানে বাংলাদেশ এগিয়ে।
কোনো সন্দেহ নেই আপনি এই রেজাল্ট স্কোর লাইনটা আরেকটু বাংলাদেশের পক্ষে যেতে পারতো। আপনি যদি হোম সিরিজে যদি মনে করেন সেখানে কিন্তু বাংলাদেশ যেটা ম্যাচ হেরেছে। আমি বলবো যে এই কন্ডিশনে ইংলিশ কন্ডিশনে বাংলাদেশ যতটা না অপরিণত দল মনে হয়, বাংলাদেশের কন্ডিশনে ইংল্যান্ডের জন্য ভালো ক্রিকেট খেলা আরো বেশি কঠিন, এবং বাংলাদেশ সুযোগ পেয়েছিল কিন্তু ক্লিন সুইপ করার, আনফরচুনেটলি হয়নি। বাট এই রাইট, আপনি দুটো ওয়ার্ল্ড কাপ, আমি বলবো যে গত ওয়ার্ল্ড কাপটা 2010-এ ব্রিস্টলে যে ম্যাচটা জিতলো বাংলাদেশ, এবং শুধু তাই না, শুধু ইংল্যান্ড না, আপনি বাংলাদেশের গত 2 বছর দেখেন অনেক বড় বড় দলের এগেনস্টে ডিফিকাল্ট কন্ডিশনে কিন্তু উইন আছে। সো ডেফিনেটলি বাংলাদেশ এখন অনেক বেটার শিপ। আমি র্যাঙ্কিং এ যেতে চাচ্ছি না, র্যাঙ্কিং এ বাংলাদেশ পিছিয়ে আছে ইংল্যান্ডের চেয়ে, বাট কোয়ালিটি অফ ক্রিকেট যদি বলেন, ব্যাটিং বোলিংটা, আবার আমি ফিল্ডিং এ ফিরে যাব। আপনাকে জিততে হলে আপনাকে টপ ক্লাস ফিল্ডিং করতে হবে, অ্যাভারেজ ফিল্ডিং দিয়ে আপনি পারবেন না। বাট আই এম হোপফুল যে আউটফিল্ডটা খুব সুন্দর, আউটফিল্ড যত ভালো হয় আপনার আউটফিল্ডে ফিল্ডিং করাটাও অনেক বেশি, আমি বলবো যে এনজয় করে বোলার ফিল্ডাররা। আই হোপ যে ফিল্ডাররা এনজয় করবে এবং অন টোজ থাকবে, কোনো রকমের ঘাটতির কোনো সুযোগ নেই। ঠিক তাই, আমরা একটু একাদশটা, সম্ভাব্য একাদশটা দর্শকদের যাই, নিশ্চয়ই সবার মাথায় এই চিন্তা রয়েছে যে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে। আমরা একটা সম্ভাব্য একাদশ ধরেছি এই অর্থে যে গত কয়েকদিনের আলোচনা, পারফরমেন্স সব মিলিয়ে যারা নিয়মিত খেলছেন, তামিম ইকবাল খান সৌম্য সরকারের সঙ্গে ওপেন করবেন, সাব্বির রহমান। এই একটি জায়গায় অনেক ডাউট রয়েছে যে এখানে ইমরুল কায়েস খেলবেন কিনা। বাংলাদেশের সবচেয়ে ভালো রেকর্ড কিন্তু ইমরুল কায়েসের ইংল্যান্ডের বিপক্ষে, কিন্তু তারপরেও মনে যেটা হচ্ছে সাব্বির রহমান হয়তো ওয়ান ডাউন হিসেবে খেলবেন। মুশফিকুর রহিম নাম্বার 4, নাম্বার 5 সাকিব আল হাসান, নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 7 মোসাদ্দেক হোসেন, নাম্বার 8 মেহেদী হাসান মিরাজ। অর্থাৎ 8 নম্বর পর্যন্ত কিন্তু পিওর ব্যাটসম্যান রয়েছে। মাশরাফি বিন মুর্তজা লং হ্যান্ডেল খেলতে পারেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান। 3 পেসার মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক এবং সাকিব আল হাসান, তারা স্পিন সামলাবেন। একটু যদি সাকিব ভাই খুব সংক্ষেপে বলেন, আপনি 4 পেসার খেলানোর কোনো সম্ভাবনা দেখেন কিনা? আমি খুব ক্ষীণ সম্ভাবনা দেখছি, বিকজ আপনি তাসকিন আমাদের 4th পেস বোলার আসতে পারেন, কিন্তু তার যে রিসেন্ট যে পারফরমেন্স, আমার মনে হয় যে 4th সিমারের চিন্তাটা আপনি দেখবেন সৌম্যকে কিন্তু ট্রাই নেশনে ব্যবহার করা হয়েছে, লাস্ট প্র্যাকটিস ম্যাচে ব্যবহার করা হয়েছে। 4th সিমার মানে সে 10 ওভার করবে, আই ডোন্ট বিলিভ। তাকে হয়তো ইন অ্যান্ড আউট করতে পারে, সেটা সৌম্যকে ব্যবহার করা যেতে পারে। আমার মনে হয় না যে তাসকিন এই যে 11টা দেখছে, আমার দৃঢ় বিশ্বাস এই দলটাই খেলবে। এবং সাব্বির রহমানকে নিয়ে আপনি যেটি বলছেন যে আপনার হয় কি, আপনি এখানে ইংল্যান্ডে যাচ্ছেন কিন্তু 350 করার জন্য, ওখানে কিন্তু আপনি 270-80। আমার পূর্ণ সমবেদনা আছে ইমরুল কায়েসের প্রতি, বাট সাব্বির যেটা করতে পারেন তিনি করতে পারছেন না, তিনি করতে পারবেন না সেটা কিন্তু আমরা বলতে পারি না। তিনি যদি করে দেন, টপ 3-তে নেমে যদি তিনি একটা কুইক ফায়ার করেন, প্লাস তার ফিল্ডিংটা, তার অ্যাজিলিটির কারণে, আমি বললাম যে মানে ওই জায়গাগুলো সবকিছু মিলিয়ে ইমরুল কায়েস আনলাকি, বাট আমার কাছে মনে হয় দিস উড বি প্রবাবলি দ্য বেস্ট টিম। রেজাল্ট আসতেও পারে, না আসতে পারে, বাট আমার মনে হয় না যে 4th সিমার সৌম্য ছাড়া অন্য কারো কথা কোচ ভাববেন। আমরা একটু ইংল্যান্ডের একাদশটা দর্শকদেরকে দেখাই যে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে এই ম্যাচে। যেটি আমরা দেখছি যে জেসন রয় তিনি হয়তো খেলতে পারেন, অ্যালেক্স হেলস তার সঙ্গে ওপেন করবেন, জো রুট ওয়ান ডাউন, এউইন মর্গান অধিনায়ক তিনি নাম্বার 4, মঈন আলী নাম্বার 5, জস বাটলার উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনি নাম্বার 6, বেন স্টোকস নাম্বার 7। এখন নিশ্চিতভাবেই যে সেরা অলরাউন্ডারদের কাতারে তাকে ফেলা হয়। আদিল রশিদ, ক্রিস ওকস, এই পর্যন্ত নাম্বার 10 পর্যন্ত পিওর ব্যাটসম্যান আছেন। তারা লিয়াম প্লাঙ্কেট, মার্ক গুড, অলরাউন্ডারদের একটা দল আমরা দেখতে পাচ্ছি। ক্রিস ওকস, আদিল রশিদ, বেন স্টোকস, মঈন আলী, 4 জন অলরাউন্ডার রয়েছেন এই 11-এ। আমি বলবো যে যদি আপনি টিম কম্পোজিশন দেখেন যে কোন দলের প্লেয়ারদের মধ্যে মেটেরিয়াল গুলো কি, প্রবাবলি ইংল্যান্ড ইজ দ্য বেস্ট টিম। একটাই সুবিধা বাংলাদেশের কালকে যে বেন স্টোকস তার বোলিং এর সময় ফলশ্রুতি যখন যাচ্ছেন একটু পেইন হচ্ছে, প্রবাবলি উনি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন। বেন স্টোকস এর বোলিংটা ইংল্যান্ড বাংলাদেশের জন্য ফেভার করবে কি জন্য, ওনার রিভার্স সুইংটা আনবিলিভেবল, যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বেশি, সব ব্যাটসম্যানদের জন্যই। আপনি যেটা বলছেন যে এটা ক্লোজ ম্যাচ বাংলাদেশে হেরেছিল কিন্তু তার ওই রিভার্স সুইং এর কারণে, রাইট। এবং বাংলাদেশ বিশ্বের সব ব্যাটসম্যানই রিভার্স সুইং খেলতে একটু অস্বচ্ছন্দ বোধ করে, কিন্তু আমাদের দেশের ব্যাটসম্যানরা এই বোলিংটা খেলেই না। সো আমি বলবো যে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ যে বেন স্টোকস বল করতে পারবে না। তারপরেও ইংল্যান্ড মানে আদিল লেগ স্পিনার আছে, তাদের মঈন আলী আছেন অফ স্পিনার, ক্রিস ওকস আছেন, অপশন কিন্তু আছে। বাট তারপরও যখন বেন স্টোকস এর মতো একজন বোলার যখন আপনি অপোনেন্ট বল করাবে না, ডেফিনেটলি একটা মেন্টাল, একটা সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ টিমের পক্ষে যায়। আমরা একটা বিরতি নিতে হবে। দর্শক, চ্যাম্পিয়ন্স কার্নিভাল উইথ সাইড পাওয়ার টেকে সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যমুনার বিশেষ আয়োজন চ্যাম্পিয়ন্স কার্নিভাল উইথ সাইড পাওয়ার টেক। বিরতির পর স্বাগত আরো একবার
দর্শক, প্রযুক্তি আর প্রচারে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পাচ্ছে প্রথম স্মার্ট ক্রিকেট টুর্নামেন্টের খেতাব। আমরা একটা রিপোর্ট রয়েছে, সেটা দেখে আলোচনায় ফিরব। ক্রীড়াঙ্গনে ড্রোন ক্যামেরার ব্যবহার নতুন কিছু নয়। ক্রিকেটের বড় আসরগুলোতেও মাঠে থাকে ড্রোন ক্যাম। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহার হবে ইন্টেলের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির বিশেষ ড্রোন ক্যামেরা, যা নিখুঁতভাবে দর্শকদের জানাবে ফিল্ড কন্ডিশন, এমনকি দেবে নির্ভুল পিচ রিপোর্টও। এই প্রযুক্তির ফলে আগে থেকেই জানা যাবে উইকেট সিমিং নাকি স্পিনিং। ব্যাটসম্যানদেরও নিয়ে আসা হচ্ছে আতশ কাচের নিচে। ব্যাটে লাগানো বিশেষ এই সেন্সর চিপ যে কোনো শটের পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করবে। ব্যাটের অ্যাঙ্গেল, গতি জানা যাবে সবই। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই প্রযুক্তি। অন্তত 3 জন ক্রিকেটারকে বিশেষ সেন্সর ব্যাট নিয়ে মাঠে নামতে হবে। এছাড়াও থাকছে হকাই, আর প্রথমবারের মতো ম্যাচের আগে কাগজে নয় ট্যাবে দলের একাদশে স্বাক্ষর করবেন অধিনায়ক। এছাড়াও মাঠে থাকবে এইচডি ওয়াইফাই আর ভিআর প্রযুক্তি, যা দর্শকদের দেবে একেবারে 22 গজের বাস্তব স্বাদ। Commentators these days do a great job in telling the story in a simple fashion that's easy to understand. And if anything, this type of technology hopefully will make it easier to understand things that they are talking about than complicate things. শুধু প্রযুক্তি নয়, প্রচারের দিক থেকেও আগের সব আসরকে পেছনে ফেলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি সরাসরি দেখা যাবে 200 দেশে। প্রথমবার দেখানো হবে চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায়। এছাড়াও জাপানের দর্শকরা আইসিসির ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ খেলা দেখার সুযোগ পাবেন। প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে। সাইদ ভাই, নিশ্চিত হবে দর্শকদের জন্য টেলিভিশনে খেলা দেখাটা আরো বেশি চিত্তাকর্ষক হবে। কোনো সন্দেহ নেই, কারণ টিভি রাইট বিক্রি করে কিন্তু প্রত্যেকটা খেলা, সেটা ফুটবল বলেন, রাগবি বলেন, মেজর ইনকাম, এটা মেজর ইনকাম। সো ওটাকে যত বেশি হাইটেক করা যাবে, যত বেশি আপনার ড্রয়িং রুমে বসে আপনি যত কমফোর্টেবলি খেলা দেখতে পারবেন, তত বেশি সেই খেলাটার মানে বাজার মূল্য বাড়বে এবং খেলার প্রসারে সেই টাকাটা ব্যবহার করা যাবে। আমার মনে হয় যে প্রযুক্তি মাঠের কোনো দর্শকের কথা চিন্তা করে, মাঠে দর্শক আসেনি আসলে মনে হয় না আর কেউ এত চিন্তা করে যে ড্রয়িং রুমে মানে টিভির সামনে কতজন বসে ভিউয়ারশিপটা, ওই টিআরপিটাই বোধহয় যে কোনো খেলার বাণিজ্যিকীকরণের একমাত্র মানদণ্ড। আমরা রিপোর্টে দেখলাম চীন, দক্ষিণ কোরিয়া, জাপান তাদের দর্শকরা দেখবে। রাইট, আমি ঠিক শিওর না যে চীন, সাউথ আফ্রিকা বা সাউথ কোরিয়া বা জাপান, মানে এদের লাইফস্টাইলটার সঙ্গে ক্রিকেট নামের খেলাটা যায় না। মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি তাদেরকে হাতে কলমে অনেকভাবে বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসএসসির তরফ থেকে অনেক রকম প্রণোদনা দেওয়া হয়েছে। ইউজলেস, বিকজ তারা এই মনে করে যে এই লম্বা সময় ক্রিকেট সময় একটা খেলায় ব্যস্ত থাকা মানে জিডিপিতে সেটা কুপ্রভাব পড়বে। সো দে ডোন্ট বদার অ্যাবাউট ক্রিকেট। তারা বরং অ্যাথলেটিক্স বলেন, ফুটবল বলেন, যে খেলাগুলো খুব শর্ট টাইম এবং অলিম্পিকের ইভেন্ট। আনফর্চুনেটলি ক্রিকেট এবার কমনওয়েলথ ক্রিকেট গেমস থেকে সরে এসছে। সো আপনি চায়না, সাউথ কোরিয়া, জাপান এদেরকে কোনোদিন, এরা যদি অলিম্পিকে ক্রিকেটকে ইনক্লুড করা যেত, এদেরকে ইন্টারেস্টেড করা যেত। টিভি ভিউয়ারশিপ ওই দেশের এনএসকে তে আপনি ক্রিকেট দেখে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। আচ্ছা, আমরা একটু বরং দেখি যে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হবে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচকে দর্শকদের কাছে আরো বেশি চিত্তাকর্ষক করবে, কিন্তু নিশ্চিত হবে খেলোয়াড়দের উপরেই দর্শকদের সবচেয়ে বেশি বড় আগ্রহটা থাকবে। আমরা একটু তুলনায় যেতে চাই যে আমরা জানি যে বাংলাদেশ সবচেয়ে অভিজ্ঞ দল, ইংল্যান্ডের চেয়েও অভিজ্ঞতায় এগিয়ে। সেটা যখন প্লেয়ার আমরা যখন হেড টু হেড কাউন্ট করবো তখনই বোঝা যাবে। যদিও তামিম ইকবালের চেয়ে এউইন মর্গানের ম্যাচ সংখ্যা অনেক বেশি, দুজন কিন্তু দু দলের সেরা ব্যাটসম্যান। তামিম 169 ম্যাচে 5,550 রান, 154 তার সর্বোচ্চ, 33.43 গড়, 77.93 তার স্ট্রাইক রেট। কিন্তু নিশ্চয়ই শাহিদ ভাই এটা বলবেন যে বিশ্বকাপের পরে তো কিন্তু তার গড় 55, তার মানে এখন কিন্তু তিনি অসাধারণ খেলছেন। এউইন মর্গান অন্যদিকে 181 ম্যাচে 5,564 রান করেছেন, সর্বোচ্চ 124, তার গড় 38.10, স্ট্রাইক রেট কিন্তু অনেক ভালো, অলমোস্ট 90। দুর্দান্ত খেলেন কিন্তু, এবং ইংল্যান্ডের রিসেন্ট ফর্মও খুব ভালো। সুতরাং আমরা বোধহয় বেস্ট চয়েসটা করেছি দু দলের দুই সেরা ব্যাটসম্যানের তুলনায়, নো ডাউট। আমরা পরের কার্ডটিতে যাই, সেখানে আমরা দেখব যে সেরা দুজন বোলার সেখানকার তুলনা আমরা দেখতে চাই। দুজনই খুব কম ম্যাচ খেলেছেন। মোস্তাফিজুর রহমান 18টি ম্যাচ খেলেছেন, 43টি উইকেট নিয়েছেন, 6 উইকেট 43 রানে, এটি তার সেরা। 16 গড়ে কিন্তু তিনি এই উইকেটগুলো নিয়েছেন, 4.62 তার ইকোনমি। মার্কুড সাম্প্রতিক সময়ে তিনি ইংল্যান্ডের
যথেষ্ট ভালো করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে যেটি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা, সেই ম্যাচটিতে কিন্তু ইংল্যান্ড, দুঃখিত, সেই ম্যাচটি কিন্তু দুর্দান্ত বল করেছেন। 15টি ম্যাচ খেলেছেন, 16টি উইকেট নিয়েছেন, সেরা 46 রানে 3 উইকেট, গড় 46, ইকোনমি 5.69। কিন্তু রেকর্ড এখনো কিন্তু মার্কুডের সামর্থ্য সম্পর্কে যথেষ্ট বলে না। তিনি এর চেয়েও প্রতিশ্রুতিবান, কিন্তু তার চেয়েও প্রতিশ্রুতিবান বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আপনারা যদি তার স্ট্যাটিস্টিক্স দেখেন, মানে আনবিলিভটাই অনেকাংশে নির্ভর করবে। সাম্প্রতিককালে পারফরমেন্সের বিচারে ওয়ানডে ক্রিকেট তিনি সেরা পেস বোলার কিনা কোনো সন্দেহ নেই। আমরা পরের কার্তিতে যাই। দু দলের দুই সেরা অলরাউন্ডারের একটা তুলনা আমরা দর্শকদের দেখাতে চাই। সেখানে দেখতে পাচ্ছি সাকিব আল হাসান, তিনি অভিজ্ঞতায় অনেক এগিয়ে বেন স্টোকসের তুলনায়। যদিও আপনি বলেছেন যে বেন স্টোকসের লেগ ইনজুরি রয়েছে, তিনি বলটা হয়তো করতে পারবেন না, শুধু ব্যাটসম্যান হিসেবে হয়তো তিনি টিমে থাকবেন এবং খেলবেন। সাকিব আল হাসান 173 ম্যাচে 4815 রান, যদিও তার সাম্প্রতিক ফর্ম ওঠানামা করছে। 224টি উইকেট নিয়েছেন, তার ব্যাটিং গড় 34.64, বোলিং গড় 28.74। ওয়ানডে সেরা অলরাউন্ডার তিনি। বেন স্টোকস 55 ম্যাচে 1370 রান করেছেন, উইকেট নিয়েছেন 47, ব্যাটিং গড় 31.13, বোলিং গড় 37.65। বেন স্টোকসের যে পারফরমেন্স, যে ক্যারিয়ার, যে রেকর্ডস, নিশ্চয়ই এর চেয়েও ভালো মানের অলরাউন্ডার তিনি, কোনো সন্দেহ নেই। বিশেষ করে তার স্ট্রাইক রেটটা আমরা দেখতে পাচ্ছি না এখানে, গেম চেঞ্জার। তার ব্যাট হাতেই তিনি গেম চেঞ্জার। এবং এভেন মর্গান কিন্তু আজকে বলেছেন যে তার বোলিংটা মিস করলেও তাকে ব্যাটসম্যান হিসেবে তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার। এই মুহূর্তে যদি পেস বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার কোনো সন্দেহ নেই। আর সাকিব আল হাসানের গত এক বছরের পারফরমেন্স কিন্তু আমরা আসল সাকিব আল হাসানকে দেখছি না। বাট এইসব বড় প্লেয়াররা হয় কি, তার কানেও কথাগুলো যাচ্ছে, সে নিজেও তিনি আরো ভালো করে জানেন। এবং আমার মনে হয় যে বড় মঞ্চ, বড় খেলোয়াড়দের নিজেকে আরেকবার তুলে ধরার একটা বিরাট সুযোগ। আমি আশাবাদী যে সাকিব সেই সুযোগটা নেবেন। এবং বিকজ সাকিবের পারফরমেন্সটা কি, উনি ব্যাটিং এ এমন একটা সময় আসবেন যখন ইনিংসটাকে হয় দ্রুত বাড়িয়ে নেওয়া দরকার বা ইনিংসটাকে মেরামত করে একটা জায়গায় নেওয়া দরকার। ওনাকে অধিনায়ক বল দিবেন কিন্তু উইকেট নেওয়ার জন্য, রান আটকে রাখার জন্য। সো এরকম একটা ভাইটাল প্লেয়ার যদি তার সেরা ফর্মটা না হোক, অন্তত এখন যে পারফর্ম করছেন তার সাথে 10-20% ইমপ্রুভ করতে পারেন, দ্যাট উইল ডু আ গ্রেট জব ফর বাংলাদেশ টিম। সাইদ ভাই, আরো একটা বিরতিতে যাব আমরা, ফিরে এসে আরো কিছু কথা হবে। তার আগে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। চ্যাম্পিয়ন্স কার্নিভাল উইথ সাইড পাওয়ারটেক 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির খবর একটু দর্শকদেরকে দেখাতে চাই। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ইংল্যান্ডকে হারিয়ে। একটি রিপোর্ট দেখবো, আমরা আলোচনায় ফিরবো। ক্রিকেটের প্রাচীন দল ইংল্যান্ডের শোকেসে নেই কোনো ওয়ানডে শ্রেষ্ঠত্বের আইসিসি ইভেন্টের ট্রফি। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা ঘরের ছেলে ব্রড কুক বেলরাতায় স্বপ্নমুন ছিল সেই প্রতীক্ষার অবসানে, কিন্তু বিধিবাম। বৃষ্টিবিঘ্নিত এজবাস্টনের ফাইনালে ভারতের কাছে 5 রানের অসহায় আত্মসমর্পণ। ওভাল থেকে এজবাস্টন 2004-এর পর 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ গেরোয়ার ছুটানো হলো না স্বাগতিক ইংল্যান্ডে। বৃষ্টি যেন জড়িয়েছিল ভারতের 2বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সাথেই। 2002 সালে শ্রীলঙ্কার সাথে ট্রফি ভাগাভাগির পর এবার অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় কোন দল হিসেবে ঘরে তুলল আসরের দ্বিতীয় ট্রফি। শুধু তাই নয়, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার সব জায়গায় ভারতের আধিক্য। 5 ম্যাচে প্রায় 91 গড়ে 363 রান করে সিরিজ সেরা শিখর ধাওয়ান। আর স্পিন ঘূর্ণিতে 12 ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠান রবীন্দ্র জাদেজা। র্যাঙ্কিং এ সেরা 8 দল অংশ নেওয়ার বিধান থাকায় 2009-এর পর এবারও দর্শক হয়ে থাকতে হয় বাংলাদেশকে। এবার অপেক্ষা রাত পোহানো। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই যে 1 জুন থেকে নামবে সেরা 8 দল। এবার ব্যাট বলে 22 গজে বাজিমাত করবে কোন 11 জন, সেই উত্তর মিলবে 18 জুন। ভারত বর্তমান চ্যাম্পিয়ন, ইংল্যান্ড 2বার ফাইনাল খেলেছে, হেরেছে। নিশ্চয়ই ইংল্যান্ডের একটা স্ট্র্যাটেজি রয়েছে যে গতবারও খুব কাছ থেকে হাতছাড়া হয়েছে, 5 রানে হেরেছিল। নিশ্চিতভাবে তারাও শিরোপাটা জিততে চায়। আপনি যদি দেখেন গত ফাইনালের এন্ড অফ দ্য টুর্নামেন্ট, যে ভারত জিতেছে, অশ্বিন বেশি উইকেট পেয়েছেন, শিখর ধাওয়ান বেশি রান করেছেন, তার মানে কন্ডিশনটা কিন্তু আনলাইক ইংলিশ ছিল। মানে শিখর ধাওয়ান যে ধরনের ব্যাটসম্যান এবং অশ্বিন অফ স্পিনার, তিনি এরপরে কিন্তু ইংল্যান্ড টুরে গিয়ে কোনো উইকেট, মানে খুবই খারাপ বোলিং করেছিলেন। তারপর তার বোলিং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। বাট আইসিসির ইভেন্ট যখন হয়, ঠিক সাবকন্টিনেন্টের উইকেট বলবো না, মানে মোটামুটি ফ্ল্যাট ট্র্যাক হয়। সো ডিফারেন্ট বল গেম। এই কারণে কিন্তু শেখর ধাওয়ানও সফল ছিলেন, অশ্বিনও সফল ছিলেন। এবং
আপনি দেখেন যে ইন্ডিয়ার দুটো প্র্যাকটিস ম্যাচ দেখেন, দে আউটপ্লেড নিউজিল্যান্ড বাংলাদেশকে। সো দে আর ম্যাসিভ ফোর্স ইন্ডিয়া। আমার কাছে মনে হয় যে যে এই ধরনের উইকেটে খেলা হয়, টেইলর মেড যারা স্ট্রোক মেকার, যারা সাবকন্টিনেন্টের স্ট্রোক মেকার, তাদের জন্য আমার কাছে মনে হয় এই কন্ডিশনটা বেশি অ্যাপ্লিকেবল, স্পিনার একটা ভূমিকা রাখতে পারেন। এবং ইংল্যান্ড ডেফিনেটলি চাইবে, বিকজ তারা কখনো কিছু জেতে না একটা আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ ছাড়া, সেটাও অল ক্রেডিট গোজ টু কেভিন পিটারসন, যিনি এখন দলে নেই। মানে ওরকম ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার ইংল্যান্ড টিমে কখনো ছিল না, কিন্তু এখন কিন্তু ইংলিশ টিমে ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার অনেক বেশি। বড় টুর্নামেন্ট জিততে হলে কিন্তু আপনি কপি বুক খেলে জিততে পারবেন না, আপনার কিছু আউট অফ দ্য বক্স খেলার আমরা ওই প্রসঙ্গে একটু আসবো সাইদ ভাই। তার আগে আমরা একটু দেখে নিই যে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা পারফর্মার কারা, ব্যাটিং এর সেরা পারফর্মার কে, মানে যিনি সম্ভাব্য একাদশ আমরা একটু আগে দর্শকদেরকে জানিয়েছি, সেখান থেকে একজনকে বেছে নিয়েছি, মুশফিকুর রহিম। তিনি কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে দারুণ সফল, 10টি ম্যাচ খেলেছেন, 3টি 50 করেছেন, রান 362, গড় ব্যাটিং গড় 40.2, তার এমনি কিন্তু ব্যাটিং গড় 32-এর মতো, স্ট্রাইক রেট 93.29, সেরা হচ্ছে 89। এটি সেই বিখ্যাত অ্যাডিলাইডে যেখানে বাংলাদেশ তাদেরকে 15 রানে হারিয়েছে। রুবেল হোসেন দুর্দান্ত বল করেছিলেন। তার চেয়ে বেশি রান রয়েছে ইমরুল কায়েসের 420, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে। মুশফিকুর রহিম কালকের ম্যাচের জন্য বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? নাম্বার 5, আমি যেটা বললাম যে ওনারা হলেন যে ইনিংসের ব্যালেন্সটাকে ঠিক করা, যে মিডল অফ দ্য ইনিংসে নামবেন মুশফিকুর রহিম, এবং যে কোনো পরিস্থিতি, ধরেন আজকে হয়তো উনি যখন নামলেন তখন হয়তো 35th ওভার, তখন উনি থার্ড গিয়ারে খেলবেন। যদি দেখেন উনি কোনো কারণে বিপর্যয় ঘটলে হয়তো 10th ওভারে নামছেন বা 10 ওভারের মধ্যে নামছেন, তখন ফার্স্ট গিয়ারে খেলবেন। ওনারা হলেন যে ম্যাচের দলের একটা ইনিংসের শেপটা কি হবে, ম্যাচের পরিস্থিতি বোঝা, আচরণটা করা, এবং ভেরি ভাইটাল রোল প্লে করেন। আমরা একটু দেখে নিই যে ইংল্যান্ডের বিপক্ষে সেরা বোলার বাংলাদেশের কে, সেটা নিশ্চিত হবেই মাশরাফি বিন মুর্তজা। তিনি এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে 12টি ম্যাচ খেলেছেন, 15টি উইকেট নিয়েছেন, গড় 33.33, 4 উইকেট একবার নিয়েছেন, ইকোনমি 4.78, এবং মোস্ট রিসেন্ট চিটাগাঙ্গে বাংলাদেশ যে ওয়ানডেটি জিতেছিল সেখানে কিন্তু 29 রানে 4 উইকেট নিয়েছিল, এবং 2-1 বাংলাদেশ সিরিজ হারলে ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জয়ের পেছনে মাশরাফির একটা ভূমিকা ছিল। উনি দুটো ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, আমি সম্ভবত ব্রিস্টলেও তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ইংল্যান্ড তার প্রিয় প্রতিপক্ষ, প্রিয় নয়, মনে গত 2 বছরে তিনি বাংলাদেশের, আপনি যদি মুস্তাফিজকে যদি একপাশে সরিয়ে রাখেন, মুস্তাফিজ যেহেতু 15টা ম্যাচ খেলেছেন সোফার, মাশরাফি বাংলাদেশের স্পিয়ার হেড আমি বলবো বোলিং এর, সবচেয়ে বেশি উইকেট তার গত 2 বছরে। সাকিব আল হাসানের চাইতে তার